গল্পে বর্ণিত প্রাণী হত্যা লেখকের কল্পনাপ্রবল। প্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ। দয়া করে প্রাণী হত্যা করবেন না। পাশে গোখরোর ফনা এখনো তোলা, কোনো অদৃশ্য সাপুড়ের অশ্রুত বাঁশের তালে সেটা যেন বেজেই চলেছে। পায়ের শব্দ এবার বারান্দায় এগিয়ে আসছে। হুরুত করে একটা কুচকুচে কালো পাখি জানলা দিয়ে ঢুকে টেবিলেই বসলো। এই সেই পাখি, তার এয়ারগানের গুলি খেয়ে যেটা পাঁচিল থেকে টুপ করে পড়েছিল পাশের বাড়ির বাগানে। পায়ের শব্দ তার ঘরের দরজার বাইরে এসে থামলো। মিস্টার শাসমল জানেন কে এসেছে। বিএসএক্স 2.0 তোমাদের সকলকে জানাই স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে যখনই আমরা নতুন কোনো গল্প নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে তুমি পাও। আজ তোমাদের জন্য সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে মিস্টার শাসমলের শেষ রাত্রি। সত্যজিৎ রায় বাংলা সাহিত্যের এক অনবদ্য নাম, তাই তাকে নিয়ে বিশেষ করে বলার আমার কিছু নেই। আজকের গল্প মিস্টার শাসমলের শেষ রাত্রি আমরা নিয়েছি সত্যজিৎ রায়ের 12 ভূতের গল্প এই বইটি থেকে। তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্পের প্রধান চরিত্রে অধীর, ইন্সপেক্টর সামন্ত, চৌকিদার এবং মিস্টার শাসমল। আজকের গল্প পাঠে আমি অরূপ, পোস্টার ডিজাইনে নীলেশ। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, সত্যজিৎ রায়ের মিস্টার শাসমলের শেষ রাত্রি। মিস্টার শাসমল আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মোক্ষম জায়গা বেছে নিয়েছেন তিনি, উত্তর বিহারের এই ফরেস্ট বাংলো। এর চেয়ে নিরিবিলি নিরাপদ জায়গা আর হয় না। ঘরটিও বেশ দিব্যি, সাহেবি আমলের মজবুত একটা ঘর। সুদৃশ্য টেবিল চেয়ারে সাজানো, প্রশস্ত খাটে বালিশ বিছানা তকতকে পরিষ্কার। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমটিও বেশ বড়। পশ্চিমের জানলা দিয়ে ফুরফুরে বাতাস আসছে, আর সেই সঙ্গে আসছে ঝিঁঝির একটানা শব্দ। বিজলি না থাকলেও কোনো ক্ষতি নেই। কলকাতার লোডশেডিংয়ে কেরোসিনের আলোয় পড়া তার অভ্যেস হয়ে গিয়েছে। বাংলোর আলোতে সাদা কাঁচের সেট থাকার ফলে তার কলকাতার আলোর চেয়ে বেশি বলেই মনে হচ্ছে এইটা। সঙ্গে বই আছে, গোয়েন্দা উপন্যাস, মিস্টার শাসমলের প্রিয় পাঠ্য। এক চৌকিদার ছাড়া বাংলোয় অন্য কোনো বাসিন্দা নেই, অর্থাৎ আর কারোর মুখ দেখতে হবে না তাকে, কারোর সঙ্গে কথা বলতে হবে না। চমৎকার। কলকাতার ট্যুরিস্ট অফিসে গিয়ে 10 দিন আগে থেকে বলে এসেছিলেন এই বাংলোর কথা। দিন চারেক আগে মিস্টার শাসমল তাদের কাছ থেকে চিঠিতে জানেন যে ঘর বুক করা হয়ে গেছে। অন্তত 3টে দিন এখানে থেকে তারপর অন্য কোথাও যাবার কথা ভাবা যাবে। সঙ্গে টাকা আছে যথেষ্ট, মাসখানেক চালিয়ে নেওয়া যাবে অক্লেশে। নিজের গাড়ি সঙ্গে আছে। স্বভাবতই তিনি নিজেই চালিয়ে এসেছেন এই 550 কিলোমিটার পথ। চৌকিদার তার কথা মতো 9:30টায় ডিনার দিয়ে গেল। হাতে রুটি, অরহরের ডাল, একটা তরকারি আর মুরগির কারি। ডাইনিং রুমেও সাহেবি আমলের চিহ্ন রয়েছে, টেবিল, চেয়ার, চিনেমাটির পাত্র, বাহারের সাইনবোর্ড, সবই সেই কালের। এখানে মশা আছে কি? খেতে খেতে প্রশ্ন করলেন মিস্টার শাসমল। কলকাতায় যেই অঞ্চলে তার ফ্ল্যাট সেখানে মশা নেই। আজ বছর 10 হলো মশারির অভ্যাসটা চলে গেছে তার। ওটা ব্যবহার না করতে পারলে
আরো নিশ্চিন্ত হওয়া যায়। চৌকিদার জানালো, आगे सर, इस सर्दी के मौसम में उतना मच्छर तो होता है, पर अभी इस अप्रैल में मच्छर नहीं होता साहब, और मच्छरदानी का भी जरूरत नहीं है। पर अगर आपको चाहिए तो साहब हम लाके यहाँ पर खटिए दिए जाबो। চৌকিদার আরো বলল, और साहब रात में दरवाजा बंद करके सोना ही भालो अच्छे, कारण अगर अगर आप खुले रखेंगे तो कुकुर टुकुर ऐसे जेते पारे सर, वो सियाल तियाल होते पारे, इसीलिए दरवाजा बंद करके सोने में ही भलाई है। মিস্টার শাসমল অবশ্য নিজেই ভেবেছিলেন যে দরজা বন্ধ করে শোবেন। খাওয়ার পর ডাইনিং রুম থেকে বারান্দায় বেরিয়ে এসে হাতের টর্চটা জ্বালিয়ে জঙ্গলের দিকে ফেললেন মিস্টার শাসমল। শাল গাছের গুঁড়ির ওপর পড়ল আলো। তারপর আলোটা এদিক ওদিক ঘুরিয়ে দেখলেন কোথাও কোনো জানোয়ার জাতীয় কিছু দেখা যায় কিনা। না, চোখে পড়লই না কিছু। নিস্তব্ধ বন, ঝিঁঝি ডেকে চলেছে অবিরাম। তাহে বাংলোয় ভূত টুত আছে নাকি গো? হালকা ভাবে প্রশ্ন করলেন মিস্টার শাসমল। চৌকিদার খাবার সরঞ্জাম তুলে নিয়ে ঘরে যাওয়ার প্রস্তুতি করছিল। সে খালি একটু হেসে জানিয়ে দিল যে এখানে 35 বছর আছে হুজুর, বহু लोग इस बंगलों में आके रह के गया, लेकिन कभी भी कोई भूत यहाँ पर नहीं देखेनी। কথাটা শুনে মিস্টার শাসমল আরো খানিকটা হালকা বোধ করলেন। ডাইনিং রুমের পরে একটা ঘর ছেড়েই তার নিজের ঘর, তাই আর খেতে যাবার সময় দরজা বন্ধ করেননি। ঘরে ঢুকতেই বুঝলেন বন্ধ রাখলেই ভালো ছিল। এই ফাঁকে কখন জানি একটা কুকুর ঢুকে পড়েছে। নেড়ি কুকুর, সাদার ওপর বাদামি ছোপ, রুগ্ন হাড় বের করা চেহারা। এই এই ভাগ ভাগ এখান থেকে, পালা পালা। কুকুরটা ঘরের এক কোণে বসে আছে। ধমকেও কোনো কাজ হলো না, যেন এই ঘরেই রাত কাটাবে এমন একটা ভাব নিয়ে বসে রইল কুকুরটা। এই কুত্তা, পালা হচ্ছি, পালা এখান থেকে। এবারে কুকুরটা মিস্টার শাসমলের দিকে দাঁত খেঁচিয়ে দিল। মিস্টার শাসমল দুবার পিছিয়ে এলেন। ছেলেবেলায় যখন বেগবাগানে থাকতেন তখন একজন প্রতিবেশীর ছেলেকে পাগলা কুকুরে কামড়ায়, ফলে ছেলেটির হয় জলাতঙ্ক। মিস্টার শাসমলের স্মৃতিতে সেটা একটা বিভীষিকার আকার ধারণ করে আছে। দাঁত খেঁচানো কুকুরের দিকে এগোনোর হিম্মত তার নেই। আর দৃষ্টি কুকুরের দিকে রেখে মিস্টার শাসমল ঘর থেকে বারান্দায় বেরোলেন। চৌকিদার, চৌকিদার। জি বাবু। একবার এদিকে এসো তো। চৌকিদার গামছা দিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে এলো। এই, আমার ঘরে একটা কুকুর ঢুকেছে, ওটাকে তাড়াও তো। কুত্তা? চৌকিদার যেন ভারী অবাক হয়েছে বলে মনে হলো। কেন, কুকুর নেই নাকি এই তলাটে? তুমি আকাশ থেকে পড়লে যে? ঘরে এসো, আমি দেখিয়ে দিচ্ছি। চৌকিদার মিস্টার শাসমলের দিকে একটা সন্দিগ্ধ দৃষ্টি দিয়ে তার ঘরে ঢুকলো। হ্যাঁ কুত্তা বাবু। মিস্টার শাসমল ঢুকলেন তার পিছন পিছন। সত্যি তো, এই 2 মিনিটের মধ্যে কুকুরটা ভেগেছে। তাও নিশ্চিন্ত হবার জন্য চৌকিদার খাটের তলা এবং পাশের বাথরুমটা দেখে নিল। নেই বাবু, কুত্তা নেই। হ্যাঁ ছিল, চলে গেছে। মিস্টার শাসমলের নিজেকে একটু বোকা লাগছিল। চৌকিদারকে ফেরত পাঠিয়ে দিয়ে তিনি আবার আরাম কেদারায় বসলেন। প্রায় শেষ হয়ে যাওয়া সিগারেটটা ক্যারামের গুটি মারার মতো জানলা দিয়ে ফেলে দিয়ে 2 হাত মাথার তুলে আর ভাঙতে গিয়ে দেখেন কুকুরটা যায়নি, অথবা এরই মধ্যে
কুকুর আবার ফিরে এসেছে এবং সেইভাবেই ঘরের কোণে দাঁড়িয়ে আছে। জ্বালাতনের এক শেষ। রাত্রিরে তার নতুন চটিটা দফা রফা করবে। ফেলে রাখা চটির ওপর কুকুরের লোভের কথা মিস্টার শাসমল জানেন। মেঝে থেকে বাটার চটিটা তুলে নিয়ে টেবিলের ওপর রেখে দিলেন তিনি। ঘরের একজন বাসিন্দা বাড়ল। এখন থাকুক, ঘুমানোর আগে আর একটা চেষ্টা দেবেন বেটাকে বিদায় করা যায় কিনা। মিস্টার শাসমল হাত বাড়িয়ে টেবিলে রাখা এয়ারলাইন্স ব্যাগটা থেকে গোয়েন্দা উপন্যাসটা বের করলেন। ভাঁজ করা পাতায় আঙুল ঢুকে যেই খুলতে যাবেন, অমনি তার চোখ গেল কুকুরের কোণের বিপরীতে। সেখানে কখন যে আর একটা প্রাণী এসে আস্তানা গেড়েছে সেটা শাসমল আদৌ টের পাননি। দেখলেন একটা বেড়াল, বাঘের মতো ডোরা কাটা বেড়াল, ঘোলাটে চোখ, তারই দিকে কুণ্ডুলি পাকিয়ে বসে আছে। এরকম বিড়াল কোথায় যেন দেখেছেন মিস্টার শাসমল। হ্যাঁ, মনে পড়েছে। তার বাড়ির পাশেই মুখুজ্জেদের 7টা বিড়ালের একটা ছিল ঠিক ওই রকম দেখতে। একদিন রাত্রে ঘটনাটা মনে পড়ে গেল শাসমলের। মাস 6 আগে একদিন রাত্রে বেড়ালের কান্নায় ঘুম ভেঙে গিয়েছিল মিস্টার শাসমলের। তখন মেজাজটা ভালো যাচ্ছিল না তার। তার অংশীদার অধীরের সঙ্গে তার আগের দিনই প্রচণ্ড বচসা হয়ে গিয়েছে, প্রায় হাতাহাতি। অধীর শাসিয়েছে পুলিশের কাছে তার সব কারচুপি ফাঁস করে দেবে। সেই অবস্থায় ঘুম এমনিতেই ভালো হচ্ছিল না, আর তার উপর বিড়ালের কাঁদুনি। আরো আধ ঘন্টা এই কান্না শুনে আর থাকতে না পেরে একটা ভারী কাঁচের পেপার ওয়েট তুলে নিয়ে কান্নার উৎসকে লক্ষ্য করে মিস্টার শাসমল সজোরে নিক্ষেপ করেন। তৎক্ষণাৎ কান্না থেমে যায়। পরদিন সকালে মুখুজ্জেদের বাড়িতে হুলস্থুল কাণ্ড। তাদের সাধের হুলোকে মাঝরাত্রিরে কে যেন নৃশংসভাবে খুন করেছে। মিস্টার শাসমল খুব মজা পেয়েছিল কথাটা শুনে। বিড়াল খুন, সেরকম দেখতে গেলে তো মানুষ হামেশাই খুন হচ্ছে। মনে পড়ল একবার বহুদিন আগের ঘটনা। মিস্টার শাসমল তখন কলেজে পড়েন, হোস্টেলে থাকতেন। ঘরের দেয়ালে পিঁপড়ের লম্বা লাইন দেখে একটা খবরের কাগজের টুকরো দেশলাই দিয়ে ধরিয়ে সেই লাইনের এ মাথা থেকে ও মাথা জ্বলন্ত কাগজটা একবার বুলিয়ে দিতেই সবকটা পিঁপড়ে একসঙ্গে কুঁকড়ে দেয়াল থেকে ঝরে পড়েছিল মেঝেতে। পিঁপড়ে খুন। মিস্টার শাসমল রিস্ট ওয়াচের দিকে চেয়ে দেখলেন 10:10। মাসখানেক থেকে মাথায় একটা দপদপানি অনুভব করছিলেন তিনি। সেটা এখন আর নেই। আর মাথা গরম ভাবটা কমে গেছে, যেটার জন্য তাকে দিনে 3বার স্নান করতে হতো, সেটাও আর বোধ করছে না তিনি। মিস্টার শাসমল বইটা খুলে মুখের সামনে ধরলেন। 2 লাইন পড়ে আবার চোখ চলে গেল বিড়ালটার দিকে। সেটা এই রকম ভাবে চেয়ে রয়েছে কেন তার দিকে? না, একা থাকার বাসনা তাকে ত্যাগ করতেই হলো। অবশ্যই মানুষ তো নেই, তিনি মানুষ বলতে একাই, এটাই যে ভরসা। রাত্রে এই 2 প্রাণী যদি উৎপাত না করে তাহলে ঘুম না হবার কোনো কারণ নেই। ঘুমটা খুবই দরকার তার এই মুহূর্তে। গত কয়েকটা দিন স্বাভাবিক কারণেই তার ভালো ঘুম হয়নি। ঘুমের বড়ি খাওয়া আধুনিক বাতিকটা তার নেই। মিস্টার শাসমল টেবিল থেকে ল্যাম্পটা তুলে বিছানার পাশে ছোট টেবিলটায় রাখলেন। তারপর গায়ের জামা খুলে আলনায় টাঙিয়ে ফ্লাস্ক থেকে 1 গ্লাস জল ঢেলে খেয়ে হাতে বই নিয়ে বিছানায় শুয়ে পড়লেন।
পায়ের দিকের কুকুরটা এখন বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়েছে, দৃষ্টি সরাসরি মিস্টার শাসমলের দিকে। কুকুর খুন। মিস্টার শাসমলের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। হ্যাঁ, তা একরকম খুন বই কি। ঘটনাটা মনে পড়ে গেছে। বোধহয় ৭৩ সাল। গাড়িটা তখন সবে কিনেছেন মিস্টার শাসমল। চালক হিসেবে তিনি কিঞ্চিত র্যাশ। কলকাতার ভিড়ে স্পিড তোলা সম্ভব নয়, তাই বোধহয় শহর থেকে বেরোলেই মিস্টার শাসমলের স্পিডোমিটারের কাঁটা তরতরিয়ে উঠে যায় ওপর দিকে। ৭০ মাইল স্পিড না ওঠা পর্যন্ত তার মন অতৃপ্ত থেকে যায়। সেই অবস্থায় একবার ন্যাশনাল হাইওয়ে দিয়ে কলাঘাট যাবার পথে একটা নিরী কুকুর তার গাড়ির তলায় পড়ে। সাদার ওপর বাদামি ছোপ। মিস্টার শাসমল তা সত্ত্বেও গাড়ির স্পিড কমাননি। যে কুকুর খেতে পায় না, যার পাঁজরার হাড় গোনা যায়, তার বেঁচে থেকে লাভ কি? এমন একটা ধারণা মনে এনে অপরাধ বোধকে লাঘব করতে চেষ্টা করেছিলেন, এটাও মনে আছে মিস্টার শাসমলের। কিন্তু এই স্মৃতি তার মনের নিরুদ্বেগ ভাবটাকে একেবারেই তছনছ করে দিল। জীবনে যত প্রাণী হত্যা করেছেন তিনি, তার সবগুলোই কি আজ এই ঘরে এসে হাজির হবে নাকি? সেই যে প্রথম পাওয়া এয়ারগান দিয়ে মারা কুচকুচে কালো নাম না জানা পাখি, আর সেইবার সেই ঝাড়গ্রামে মামার বাড়িতে থান ইট দিয়ে। হ্যাঁ, সেটাও এসেছে। জানলার দিকে চোখ যেতেই মিস্টার শাসমল সাপটাকে দেখতে পেলেন। হাত চারেক লম্বা একটি গোখরো। তার মসৃণ দেহটা জানলা দিয়ে ঢুকে দেয়ালের সংলগ্ন টেবিলের ওপর উঠেছে। এপ্রিল মাসে সাপ বেরোয় না, কিন্তু সাপ বেরিয়েছে। সাপের ৩ ভাগের ২ ভাগ রয়ে গেল টেবিলের উপর। বাকি ১ ভাগ টেবিল ছেড়ে উঁচিয়ে উঠল ফোনা তোলার ভঙ্গিতে। ল্যাম্পের আলোয় জ্বলজ্বল করছে তার নির্মম নিষ্পলক দুটি চোখ। ঝাড়গ্রামে তার মামা বাড়িতে ঠিক এমনই একটা গোখরোকে মাথা থেঁতলে দিয়েছিলেন মিস্টার শাসমল, থান একটা ইঁট মেরে। সেটা ছিল নাকি বাস্তু সাপ, কারোর কোনোদিন অনিষ্ট করেনি। মিস্টার শাসমল অনুভব করলেন তার গলা একদম শুকিয়ে গেছে। চেঁচিয়ে যে চৌকিদারকে ডাকবেন তারও উপায় নেই। হঠাৎই অনুভব করলেন বাইরে ঝিঁঝির ডাক থেমে গিয়ে চারিদিক এক অপার্থিব নিস্তবতায় ভরে গেছে। হাত ঘড়ির শব্দও নেই, না হলে সেটা শোনা যেত। একবার মিস্টার শাসমলের মনে হলো তিনি হয়তো স্বপ্ন দেখছেন। সম্প্রতি ২-১ বার এরকম হয়েছে। নিজের ঘরে নিজের খাটে শুয়ে হঠাৎ মনে হয়েছে তিনি যেন অন্য কোথাও রয়েছেন। ঘরে অচেনা একজন লোকের চলাফেরা করা, সেটাও অনুভব করেছেন তিনি। শুনেছেন অস্ফুটে কারোর কথা বলা, কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য। ঘুমিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে এইগুলো মনে হয়েছিল তার। এরকম স্বপ্ন যদিও পুরোপুরি তিনি বাস্তবায়িত হতে দেখেননি, কিন্তু আজ অবশ্যই এ স্বপ্ন দেখছেন না তিনি। নিজের গায়ে চিমটি কেটে বুঝেছেন তিনি জেগেই আছেন। যা ঘটেছে বা যা ঘটছে তা সত্যিই তার চোখের সামনে ঘটছে, এবং তাকে দেখানোর জন্যই ঘটছে। আরও ঘণ্টাখানেক এইভাবে শুয়ে রইলেন মিস্টার শাসমল। ইতিমধ্যেই মশা ঢুকেছে ঘরে। কামড় তিনি অনুভব করেননি এখনো, কিন্তু তারা যে আশেপাশে ঘোরাফেরা করছে
সেটা চোখে দেখে এবং কানে শুনে বুঝেছেন। কত মশা মেরেছেন তিনি জীবনে, তার কি কোনো হিসাব আছে? শেষ পর্যন্ত প্রাণীদের দিক থেকে উৎপাতের কোনো ইঙ্গিত না পেয়ে মিস্টার শাসমল একটু নিশ্চিন্ত বোধ করলেন। এবার ঘুমানোর চেষ্টা দিলে কেমন হয়? ল্যাম্পটা কমানোর জন্য হাত বাড়াতেই বাইরে থেকে একটা শব্দ এলো। বাংলোর গেট থেকে বারান্দার সিঁড়ি পর্যন্ত পথটা নুড়ি দিয়ে ঢাকা। সেই পথ দিয়ে কেউ হেঁটে আসছে। চতুষ্পদ নয়, দ্বিপদ। এবারে মিস্টার শাসমল বুঝলেন তার সর্বাঙ্গ ঘামে ভিজে আসছে, আর তার হৃদস্পন্দনের শব্দ তিনি নিজের কানে শুনতে পাচ্ছেন। বিড়াল কুকুরের দৃষ্টি এখন তার দিকে। মশা গান গেয়ে চলেছে তার কানের পাশে। গোখরোর ফনা এখনো তোলা। কোনো অদৃশ্য সাপুড়ের অশ্রুত বাঁশের তালে সেটা যেন বেজেই চলেছে। পায়ের শব্দ এবার বারান্দায় এগিয়ে আসছে। ফুরুত করে একটা কুচকুচে কালো পাখি জানলা দিয়ে ঢুকে টেবিলেই বসলো। এই সেই পাখি, তার এয়ারগানের গুলি খেয়ে যেটা পাঁচিল থেকে টুপ করে পড়েছিল পাশের বাড়ির বাগানে। পায়ের শব্দ তার ঘরের দরজার বাইরে এসে থামলো। মিস্টার শাসমল জানেন কে এসেছে। অধীর। অধীর চক্রবর্তী, তার পার্টনার। এককালে বন্ধু ছিল, কিন্তু সম্প্রতি পরস্পরে প্রায় কথা বন্ধ হয়ে গিয়েছিল। মিস্টার শাসমলের ব্যবসায়িক কারচুপি অধীরের পছন্দ হয়নি। তাকে শাসিয়েছিলেন পুলিশের ধরিয়ে দেবে তাকে। মিস্টার শাসমল উল্টে বলেছিলেন, ব্যবসার ক্ষেত্রে সিধে রাস্তাটা হলো মূর্খের রাস্তা। অধীর সেটা মানেননি। এটা আগে জানা থাকলে কখনোই তাকে অংশীদার করতেন না মিস্টার শাসমল। তিনি বুঝেছিলেন অধীর তার পরম শত্রু, আর শত্রুর শেষ রাখতে নেই। শেষ রাখেননি অবশ্য মিস্টার শাসমল। গতকাল রাত্রে অধীরের বৈঠকখানায় দুজনে মুখোমুখি বসেছিলেন। মিস্টার শাসমলের পকেটে ছিল লোডেড রিভলভার। খুনের অভিপ্রায় নিয়েই এসেছিলেন তিনি। মাত্র 4 হাত দূরে বসেছিল অধীর। অধীরের গলা যখন ভর্ৎসনার সপ্তমে চড়েছে, তখন রিভলভার বার করে গুলি চালান মিস্টার শাসমল। তার হাতে আগ্নেয়াস্ত্র দেখে এককালের বন্ধু অধীর চক্রবর্তীর মুখের অবস্থা যে কি হয়েছিল সেটা ভাবতে এখনো হাসি পেল মিস্টার শাসমলের। খুনটা করার 10 মিনিটের মধ্যেই তিনি গাড়িতে বেরিয়ে পড়েন। রাতটা বর্ধমান স্টেশনের ওয়েটিং রুমে কাটিয়ে আজ সকালে এই 10 দিন আগে রিজার্ভ করা বাংলোর উদ্দেশ্যে রওনা দেন। দরজায় আঘাত পড়ল। একবার, দুবার, 3বার। মিস্টার শাসমল চেয়ে আছেন দরজার দিকে। তার সর্বাঙ্গে কাঁপুনি ধরেছে। দম বন্ধ হয়ে আসছে। দরজা খোল জয়ন্ত, আমি অধীর। দরজা খোল, দরজা খোল বলছি। যাকে তিনি গতকাল রাত্রে খুন করে এসেছেন, এই সেই অধীর। একটা কারণে তার মনে সন্দেহ ছিল খুনটা ঠিক হয়েছে কিনা, কিন্তু এখন আর সন্দেহ নেই। ওই কুকুর, ওই বেড়াল, ওই সাপ, ওই পাখি সবাই যখন এসেছে মৃত্যুর পরে, তখন অধীরও আসবে, এটাই সঙ্গত। আবার দরজায় ঘন ঘন করাঘাত। মিস্টার শাসমলের দৃষ্টি ঝাপসা, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন কুকুরটা এবার তার দিকে এগোচ্ছে। বিড়ালের চোখ তার চোখের এক হাতের মধ্যে। সাপটা টেবিলে পায়ে থেকে নেমে তার দিকেই এগোচ্ছে। পাখিটা এসে তার খাটের ওপর বসলো। তার বুকে গেঞ্জির ওপর অজস্র পিঁপড়ে এসে হাজির হয়েছে।
শেষ পর্যন্ত দুই কনস্টেবলের ঠেলায় দরজা ভাঙল। অধীরবাবুই পুলিশ নিয়ে এসেছেন কলকাতা থেকে। মিস্টার শাসমলের কাগজপত্র থেকে ট্যুরিস্ট ডিপার্টমেন্টের এই চিঠি বেরোয়। এই বাংলো রিজার্ভ করার খবর তাতে লেখা ছিল। ঘরে ঢুকে মিস্টার শাসমলকে মৃত অবস্থায় দেখে ইন্সপেক্টর সামন্ত অধীরবাবুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনার পার্টনার কি হার্টের ব্যারাম ছিল নাকি? অধীরবাবু বললেন, হার্টের কথা জানি না, তবে ইদানিং ওর মাথাটা গোলমাল করছিল। যেভাবে টাকা এদিক ওদিক করেছে, আমাকে যেভাবে ঠকিয়েছে, সেটা সুস্থ মস্তিষ্কের লোক কখনোই করতে পারে না। অবশ্যই ওর হাতে রিভলভার দেখে যে ধারণা আমারও বদ্ধমূল হয়। সত্যি বলতে কি, ও যখন ওটা বার করলো পকেট থেকে, আমি তখন নিজের চোখে বিশ্বাস করতে পারিনি। ও গুলি মেরে পালানোর পর 10 মিনিট লেগেছিল আমার সংবিত ফিরে পেতে। তখনই ঠিক করি এই উন্মাদকে পুলিশের হাতে তুলে দিয়ে তবে ছাড়বো। আমি যে খুন হইনি সেটা আমার ভাগ্যের জোরে। মিস্টার সামন্ত ভ্রুকুটি করে বললেন, কিন্তু এত কাছ থেকে মিস করলেন কি করে? অধীরবাবু মৃদু হেসে বললেন, কপালে মৃত্যু না থাকলে আর মানুষ কি মরে বলুন? গুলি তোমার গায়ে লাগেনি, লেগেছিল আমার সোফার গায়ে। অন্ধকারে লক্ষ্য ভেদ করার ক্ষমতা কজনের থাকে? রিভলভার বার করার সঙ্গে সঙ্গে যে আমাদের পাড়াতে লোডশেডিং হয়ে যায়, তাই লক্ষ্যটাও মিস করে। শুনছিলেন মিস্টার শাসমলের শেষ রাত্রি, রচনা সত্যজিৎ রায়। আজকের গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে ছিলাম আমি অরূপ। পোস্টার ডিজাইন করেছে নীলেশ। এবার তোমাদের পালা। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের ফেভারিট পার্ট কোনটা লাগলো। তাহলে এখনকার মতো বিদায়। শিগগির ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং সঙ্গে রেখো BSX 2.0। বিদায়।